आदाब भाभी जान। চিরজীবী হও। এসো বেটা। शुक्रिया। বলো, নওবাহার কেমন আছে? সবাই আপনার দোয়ায় ঠিক আছে। কোনো কাজ ছিল? ভাবি যান, এ সেই দোকানের কাগজপত্র যেটা আমি হাসিম মিয়ার জন্য কিনেছি। এখন ও চাইলে আজ থেকেই ওখানে কারবার শুরু করতে পারে। আলী বাবা, আমরা বছরের পর বছর সঙ্গে থেকেছি, তবুও দেখো লোক চিনতে ভুল করেছি। কে জানতো যাকে আমি এতদিন অতি তুচ্ছ ভেবে ঘেন্না করেছি, তাকে আজ আমি হীরের টুকরো ভাবি। ভাবি যান, আপনি এক তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাচ্ছেন। বেটা হাসিম, এখন তোমার মাথার উপর অনেক দায়িত্ব এসে গেছে, তা তোমাকে ভালোভাবে সামলাতে হবে। তবে কোনো ব্যাপারে চিন্তা করবে না। হ্যাঁ, তুমি চাও তো আজকালের মধ্যেই কারবার আরম্ভ করতে পারো। জি চাচা। আচ্ছা ভাবি যান, খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ বেটা। বেটা হাসিম, যদি আলী বাবা না থাকতো, আমরা না খেয়ে মরতাম। ভালো মানুষের এই পরিচয় হয়, যারা খারাপের প্রতিদানে ভালো কাজ করে। আল্লাহ যেন আলী বাবাকে চিরকাল সুখী রাখেন। কি? আমাদের সাথী বেরাম মারা গেছে? জি হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে ওর লাশ দেখে এসেছি। আর হরুন কোথায়? ও ওই বদমাইশটাকে খুঁজে বেড়াচ্ছে। অন্য কোনো খবর আছে? ওর বিশ্বাস যে শিগগিরই ও ওই হত্যাকারীকে ধরে ফেলবে। যদিও ব্যর্থ হয়ে ফিরে আসে, তোকেও আমি কিন্তু বেহরামের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, একটু পানি পাওয়া যাবে? কেন পাবে না? এই নাও বেটা। জি ধন্যবাদ। ক্লান্ত মনে হচ্ছে, কিছুক্ষণ আরাম করে নাও। জি ধন্যবাদ। এই শহরে নতুন এসেছো বুঝি? জি হ্যাঁ, আমি এক পথিক। আজ রাতটা এখানে কাটিয়ে কাল চলে যাব। মাশাআল্লাহ, এই বয়সেও আপনার চোখের জ্যোতি এত প্রখর, এত কম আলোতেও সেলাই করতে পারেন? এ তো কিছুই নয় বেটা। আমি রাতের অন্ধকারেও এত পরিষ্কার রিপু করতে পারি যে যদি কেউ কাছ থেকেও দেখে, ধরতেই পারবে না রিপু বলে। তাহলে তো আপনার কারিগরির তুলনা নেই। অভিজ্ঞতা বেটা, অভিজ্ঞতা। এই কিছুদিন আগের কথা, এক বড় লোকের পাগড়িতে ফুটো হয়ে গিয়েছিল। তা কি করে? আরে ওই বড় লোকের ধোপা আফিমের নেশা চুর ছিল। কে জানে কোথা থেকে আগুনের ফুলকি এসে ওর পাগড়ির ওপর পড়লো আর ফুটো হয়ে গেল। ওহ, এত বড় ফুটো ছিল যে দূর থেকেও দেখা যেত। আচ্ছা তারপর? তারপর আর কি, ওই ধোপা কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, বললো ভাই মুস্তাফা কিছু করো, তা না হলে আমি মারা পড়বো। তাহলে ও পাগড়ি সেলাই করলেন? আরে মিয়া, আমি এমন রিপু করলাম, এমন রিপু করলাম যে কারোর সন্দেহ হয়ে গেল না। আর ও আজ পর্যন্ত এ কথা জানে না যে ওর পাগড়িতে কোনোদিন ফুটো ছিল। যদি আমি আপনাকে এত কম আলোতে কাজ করতে না দেখতাম, তাহলে আপনার কথা কখনোই বিশ্বাস করতাম না। একেই বলে দক্ষতা বেটা, দক্ষতা।
যে কাজ লোক দিনের আলোয় করতে পারে না, সেই কাজ আমি রাতের অন্ধকারে করিনি। এই 2 দিন আগের কথা, এক কেটে যাওয়া লাশের ওপর আমার দক্ষতা দেখালাম। কাটা লাশ? হ্যাঁ, অসম্ভব। আরে মিয়া, মুন্ডু আলাদা, ধর আলাদা। মাথা আলাদা, ধর আলাদা। কোনো খুনের মামলা ছিল? হবে হয়তো, তোমায় আমি কেন বলবো? হ্যাঁ, হয়তো ওই লোকেরা হত্যাটাকে গোপন রাখতে চেয়েছিল। আমি তোমায় কিছু বলবো না, আমি গোপন রাখার কথা দিয়েছি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, যে এটা কদিন আগের কথা? আরে এই 2-3 দিন আগের কথা। মিয়া, তুমি তো বেশ ঘুরে ফিরে এসে যাচ্ছ ওই কথায়, আর তোমায় আমি কিছু বলবো না। কিন্তু আপনি ওখানে পৌঁছলেন কি করে? আরে আমার একটা মেয়ে ওখানে নিয়ে গেল, ব্যাস, অনেক বলেছি, আর তোমায় কিছু বলবো না। নাই বা বলুন, আমি নিজেই বুঝতে পারছি যে এই কাজের জন্য আপনি অনেক আশ্রবি পেয়েছেন। পেয়েছি পেয়েছি, কিন্তু তোমায় কেন বলবো? এতটা ছিল না, এর থেকে অনেক বেশি? ছিল ছিল, আমি আমি তোমায় কেন বলবো? যদি আপনি বলেন তো এই সব আশ্রবি আপনার হয়ে যাবে। সত্যি বলছো? কথা পাল্টাবে না তো মিয়া? কথার খেলাপ করি না। তো ও আশরাফি এর থেকে একটু বেশিই ছিল। হুম। আচ্ছা, আর একটা কথা, হুম? ওই জায়গা কোথায় যেখানে মেয়েটা আপনাকে নিয়ে গিয়েছিল? এ কথা তো আমি তোমায় কিছুতেই বলবো না, এ খুব গোপন কথা। হুম। খুব গোপন কথা খুলে বলার দাম কত? ওই জায়গা এখান থেকে বেশি দূরে নয়। আপনি কি আমায় ওখানে নিয়ে যেতে পারেন? তুমি গোপন কথা বলার দাম দিয়েছো, ওখানে নিয়ে যাওয়ার জন্য নয়। ওখানে নিয়ে চলুন, আরো আশ্রবি পাবেন। মিয়া, কিন্তু ওই মেয়েটা আমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। তাহলে? তেমন কোনো ব্যাপারই নয়। কিন্তু আপনার চোখের উপর কাপড় বাঁধা ছিল না? আরে মিয়া, আমিও কোনো কচি খোকা তো নই। ওই মেয়েটা খুবই চালাকি দেখাচ্ছিল, কিন্তু আমিও এখান থেকে ওখানে পর্যন্ত এক এক পা গুনে গুনে রেখেছি, আর রাস্তা চিনে নিয়েছি। আরে মিয়া, তুমি আমার চোখ বাঁধো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। সত্যি? হ্যাঁ, চলুন। তো মিয়া, এখন তুমি আমার চোখ বেঁধে দাও, আমি তোমায় ওখানে নিয়ে যাচ্ছি। চলুন। হ্যাঁ, একুশ, 22, 23, 24, 25, 26, 27। একটু থামো মিয়া, এখন ডান দিকে। 53, 54, 55, ব্যাস, এখান থেকে বাঁ দিকে। পঁয়ষট্টি, 66, 67, 68, ব্যাস, থামো এখানে। এই সেই বাড়ি যেখানে আমায় আনা হয়েছিল। তোমার পুরো বিশ্বাস আছে? হ্যাঁ, আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এইটাই সেই বাড়ি। হ্যাঁ? হ্যাঁ, আরে এই তো সেই মেয়েটা যে আমায় এখানে এনেছিল।
হলো তোর মৃত্যুর চিহ্ন। এখন সর্দার, মৃত্যু দূত এখানে আসবে আর তোর দেহকে টুকরো টুকরো করে দেবে। বিফল, বিফল, বিফল। প্রথমে ওই শয়তান আমাদের সমস্ত সোনাদানা হাতালো, তারপর লাশ গুম করলো, তার উপর বেহরাম আর আসলামকে হত্যা করলো। তা সত্ত্বেও আজও বেঁচে আছে। কেন? কেন? কেন বেঁচে আছে ও? ওই হতভাগা আমার সম্মানকে উপহাস করেছে, আর আমরা সব এখানে পায়ের উপর পা দিয়ে বসে আছি। ইচ্ছে করছে সমস্ত শহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই আমি। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? যাও, সারা শহর তন্ন তন্ন করে খোঁজো। যদিও কবরের তলায়ও থাকে, তাহলে কবর থেকে ওকে বার করে আনো। যাও। কিন্তু সর্দার, আমরা তো ওকে কখনো দেখিও নি, আমাদের কাছে ওর ঘরবাড়ির ঠিকানাও নেই। আমরা ওকে কোথায় খুঁজবো? কিন্তু শয়তান! মায়ের নয়, কোন শেয়ালের দুধ খেয়েছিস তোরা। যা, চলে যা আমার চোখের সামনে থেকে, তাহলে এই মাথা আমি আস্ত রাখবো না। সর্দার! হ্যাঁ? সর্দার, শিকারে খোঁজ পেয়ে গেছি। কি করে পেলে? কোথায় থাকে আর কি নাম লোকটার? সে তো আমি বলতে পারবো না, কিন্তু আমি ওর বাড়ি দেখে এসেছি। তুমি ঠিক করে দেখেছো তো, আর ঠিক করে চিনে নিয়েছো? হ্যাঁ সর্দার, আমি ওর বাড়ির ওপর এমন চিহ্ন লাগিয়ে এসেছি যা খুব সহজে চেনা যাবে। কিন্তু এত বড় শহরে তুমি ওই বাড়িটা চিনলে কি করে? মুস্তাফা নামে এক দর্জির কাছ থেকে, যে ওই বাড়িতে গিয়ে সেই হতভাগা লাশ সেলাই করেছিল, যার মৃত্যু হয়েছিল আপনারই হাতে। তুমি কোনো ভুল করনি তো? না সর্দার, আমি এই কাজ খুবই চালাকিতে আর সাবধানে করেছি। অন্য কে হলে তো এই কাজ করতেই পারতো না, কিন্তু আমি এই কাজ করার পরই শান্তি পেয়েছি। সাবাস, সাবাস। সর্দার, এখন আমার পুরস্কার পাওয়া উচিত। তুমি উপযুক্ত পুরস্কার পাবে। বড় কি চাই? সর্দার, ওই বাড়িতে খুব সুন্দর একটা মেয়ে আছে, ব্যাস আমি পুরস্কার হিসেবে ওই মেয়েটিকে চাই। যাও, তুমি ওই মেয়েটিকে পাবে। কিন্তু সবার আগে আমি একবার আমাদের সেই শত্রুকে ভালো করে দেখে নিতে চাই। আমি দেখে নেব ও আমার অস্ত্রের আঘাত কি করে সহ্য করে, আর আমি কত টুকরো করতে পারি ওকে। শোনো শোনো, খোদার রাজত্ব আমাদের বাগদাদ শহরের মহান বাদশাহের তরফ থেকে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে যে ডাকাত আসফান্দায়ার চারদিকে লুটপাটের আতঙ্ক সৃষ্টি করেছে। এখন ওই আতঙ্কবাদী ডাকাতের নজর আমাদের বাগদাদ শহরের উপর পড়েছে, কিন্তু জনসাধারণের ঘাবড়াবার কিংবা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পাহারা মজবুত করা হয়েছে। প্রতি অজানা লোকের ওপর কড়া নজর রাখা হচ্ছে। দ্বিতীয় ঘোষণা এই যে ডাকাত আসফান্দায়ারের খবর দেওয়ার জন্যে কিংবা ওকে জীবিত অথবা মৃত ধরে আনার জন্যে 5,000 সোনার মোহর পুরস্কার দেওয়া হবে। শুনলাম শহরে জায়গায় জায়গায় ডাকাত আসফান্দারের সম্বন্ধে ঘোষণা হচ্ছে। হ্যাঁ, যখন থেকে ওই ডাকাতের লাশ কবরের কাছে পাওয়া গেছে, শহরে গুজব উঠেছে যে ডাকাত আসফান্দায়ারের লোক শহরে ঢুকে পড়েছে। এই গুজব নয়, এ সত্যি। ডাকাতদের একজনের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ, সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আমি কোনো রকমে ওর থেকে প্রাণ বাঁচিয়ে এসেছি। এই জন্যে আমি বলছি যে ওই সোনাদানা আমাদের সহ্য হয়নি, কারণ যখন থেকে ওগুলো বাড়িতে এসেছে আমাদের রাতের ঘুম গেছে। এর থেকে গরিব থাকাই ভালো ছিল, কোনো চিন্তা না করে শুতে তো পারতাম। এখন সব সময় ডাকাতের ভয় লেগেই আছি।
এখন যখন যুদ্ধের ঘোষণা হয়েছে, এরপর যাই হবে দেখা যাবে। দেখলে দেখলে তো আমি আমাদের শত্রুকে কিভাবে মারবো, কিভাবে হত্যা করব। এই হলো তার নমুনা। সর্দার আসফন্দিয়ার জিন্দাবাদ জিন্দাবাদ সর্দার আসফন্দিয়ার জিন্দাবাদ জিন্দাবাদ সর্দার আসফন্দিয়ার জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যাস, এখন আমাদের খুব সাবধানে, খুব গোপনে চলতে হবে। সর্দার সর্দার সর্দার, শহরের জায়গায় জায়গায় ঘোষণা করা হচ্ছে যেন আপনার থেকে সতর্ক থাকে। আপনার মাথার ওপর মূল্য ঘোষণা করা হয়েছে। আচ্ছা, কত মূল্য লাগিয়েছে আমার মাথার? ৫,০০০ সোনার মোহর। ব্যাস, এ তো দেখছি খুব কম দাম। তুমি কেন এখানে এসেছো? সর্দার, জায়গায় জায়গায় পাহারা লাগানো হয়েছে। শহরের প্রতিটি অজানা লোকের ওপর কড়া নজর রাখা হচ্ছে। এই অবস্থায় ওখানে কি করে ঢুকবো সর্দার? হাসান, আসফানিয়ার এক প্লাবন, এক ঝড়, এক তুফান। ওকে কোনো পাথর, কোনো দেওয়াল, কোনো পাহাড়ও বাধা দিতে পারে না। হারুন, জি সর্দার। তুমি জানো তোমায় কি করতে হবে? হ্যাঁ সর্দার। মনে রেখো, মনে রেখো, আমাদের সব পরিস্থিতিতে শত্রুর মোকাবিলা করতে হবে। আজকের রাত এই দুর্ভাগার খুবই সংকটের, খুবই সংকটের। ও পালনকর্তা, তোমায় তোমার হাবিবের দোহাই, আমার স্বামীকে রক্ষা করো। ওকে সব বিপদ, সব আপদ থেকে বাঁচিও, শত্রুর থেকে নিরাপদ রেখো। আমিন। তিতিং ফা! সব ব্যবস্থা করা আছে। যতক্ষণ আসফানদারের আতঙ্ক থাকবে, এই পাহারা এই রকমই রাখা হবে। তোমরা নিজের নিজের জায়গায় সতর্ক থেকো। এখন তোমরা আমার কথা মন দিয়ে শোনো। আমরা আমাদের আগের কথা মতো শহরে ঢুকবো আর চারিদিকে ছড়িয়ে পড়বো। কিন্তু আমরা কি করে ঢুকবো সর্দার? শহরে ঢোকার মুখে তো কড়া পাহারা বসানো আছে। আমি হারুনের ওপর মস্ত বড় কঠিন ভার দিয়েছি। ও নিজের কাজ ছেড়ে
দুর্গের দেওয়ালের উপর দাঁড়িয়ে মশাল নাড়িয়ে আমাদের ইঙ্গিত দেবে যে রাস্তা পরিষ্কার। কিন্তু আমরা আক্রমণ কখন করব সর্দার? যখন মাঝরাতের ঘন্টা বাজবে তখন। এসো এসো, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, শহরে যদি জনতাকে হত্যা করতে হয়, বাদশাহ সৈন্যের সঙ্গে যদি লড়তে হয়, আমরা মোকাবিলা করব আর শত্রুদের শেষ করেই তবে ছাড়বো। আমরা প্রতিজ্ঞা করছি। এখন তোমরা আমার কথা মন দিয়ে শোনো। আমরা আমাদের পূর্ব ব্যবস্থা অনুসারে শহরে ঢুকবো আর শহরের চারিদিকে ছড়িয়ে পড়ব। কিন্তু আমরা ভেতরে ঢুকবো কি করে সর্দার? শহরের দরজায় তো কড়া পাহারা লাগানো আছে। আমি হারুনকে একটা বিশেষ কাজ করতে দিয়েছি। ও নিজের কাজ শেষ করে দুর্গের দেওয়ালের উপর দাঁড়িয়ে মশাল নাড়িয়ে আমাদের ইশারা করবে যে রাস্তা নিরাপদ। কিন্তু আমরা আক্রমণ কখন করব সর্দার? যখন অর্ধেক রাতের ঘন্টা বাজবে তখন। এসো এসো, আমরা সবাই মিলে শপথ নিই, দরকার হলে যদি শহরে সবাইকে হত্যা করতে হয়, বাগদাদের সৈন্যের সম্মুখীন হতে হয়, আমরা তাই করব। আমাদের শত্রুকে শেষ করে দেব। আমরা সবাই শপথ করছি। শুনুন শুনুন ভাই, জি কি হয়েছে? জানি না, তুমি পালাচ্ছ কেন? এরা সবাই পালাচ্ছে, তাই আমিও পালাচ্ছি। তুমিও পালাও। শুনুন, আরে হাকিমজি, কি ব্যাপার? দোকান কেন বন্ধ করছেন? আরে আমার দোকান কেন, সারা বাজার বন্ধ হচ্ছে। দেখোনি তুমি? হ্যাঁ, কিন্তু কেন? আরে শোনোনি তুমি, আজ রাতে ডাকাত আসফানি আর আক্রমণ করবে। কি? আপনি কি করে জানলেন? আরে সব জায়গায় পাহারা বসেছে, সারা শহরে হইচই পড়ে গেছে। কিন্তু তুমি এখানে কেন? ভাবিজানের বুক ধড়ফড় করছে, তার জন্য ওষুধ চাই। দাও, ওষুধ দিচ্ছি। কিন্তু তুমি আর রাস্তায় দাঁড়িও না বাপু। এই নাও, আর তাড়াতাড়ি যাও, কে জানে কখন ওরা এসে পড়ে। কিন্তু আপনি যে বললেন কড়া পাহারা রয়েছে। আরে বাপু, ওর নাম ডাকাত অস্ফানিয়ার। ও কড়া থেকে কড়া পাকারা ভেদ করে আসবে আর কাজ করে যাবে। আজকে জানে কোন বেচারির কপালে দুঃখ আছে। খোদা ওকে বাঁচাও। তুমি যাও, ও শয়তান যে কোনো সময় আসতে পারে। তাড়াতাড়ি যাও না বাপু। এই নিশানটা কিসের? কে লাগিয়েছে? আর কেনই বা লাগিয়েছে? হায় খোদা, খোদা। হায় খোদা, এই নিশান তো আর কোনো দরজার উপরে নেই। তাহলে আমাদের দরজার উপরে কেন? আমার মনে হয় হারুন এখন তার নিজের কাজ শুরু করে দিয়েছে। আল্লাহু 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 আল্লাহু। আরে কে তুমি? কোথায় যাচ্ছ? আরে আমায় কেন বাধা দিচ্ছ? আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর ফকির। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহু, খুদা তোর ভালো করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন রাস্তা পরিষ্কার, সবাই নিজের নিজের মশাল নিভিয়ে দাও আর চলো। এই দেখুন, কিন্তু প্রশ্নটা হলো যে এইরকম বিশেষ চিহ্ন শুধু আমাদের দরজার উপরে কেন, অন্য কারো দরজার উপর কেন নেই? আমার মনে হয় যে ডাকাতরা কোনোভাবে আমাদের বাড়ি নিশ্চয়ই চিনে ফেলেছে। আরে ছাড়ো না, কোনো বাচ্চা হয়তো খেলতে খেলতেই নিশান লাগিয়ে গেছে। আমার মনে হয় তুমি একটু বেশি ভয় পাচ্ছ, এই জন্যই দড়িকে সাপ মনে করছো তুমি। দেখুন, তবুও সাবধান থাকা খুব দরকার। ওই লোকেরা যেমন করে হোক আমাদের কাছে পৌঁছতে চায়। আর আজ ডাকাতদের আসার খবর ছড়িয়ে গেছে। হতে পারে যে তারা শুধু আমাদের জন্যই আসছে। মর্জিনা, আমার মনে হয় তুমি একটু বেশি ভয় পাচ্ছ। আর এত কড়া পাহারা পেরিয়ে ডাকাত আসলে আসতেই পারে না। আর যদি তারা কোনো রকমে এখানে এসেও যায়, তো তারা আমাদের বাড়ির ঠিকানা কি করে জানবে? দেখুন, আপনি আমার কথা মন দিয়ে শুনুন আর একবার ঠিক করে ভাবুন যে এরকম চিহ্ন অন্য কোনো দরজার উপরে কেন নেই। তাহলে নিশ্চয়ই তারা আমাদের বাড়ি ভালো করে চিনে নিয়েছে। কিন্তু যদি তারা আমাদের বাড়ি চিনেই নিয়ে থাকে, তাহলে এই চিহ্ন কেন লাগালো? তখনই তারা আমাদের আক্রমণ করতে পারতো। একদম ঠিক, হাসিম ঠিক বলছে। না, আমার মনে হয় যে প্রথমে কোনো এক ডাকাত এসে আমাদের বাড়ি দেখে নিয়েছে আর চিহ্ন লাগিয়েছে, যাতে সে দ্বিতীয়বার যখন আসবে তখন সোজা আমাদের বাড়ি পৌঁছে যাবে। কিন্তু প্রশ্নটা এই যে তারা আমাদের বাড়ি দেখলো কি করে? এক মোস্তাফা দর্জি ছাড়া আর কারো আমাদের বাড়ির ঠিকানা জানা নেই। আর যখন মুস্তাফাকে এখানে আনা হয়েছিল তখন তার চোখ বাঁধা ছিল। ওই দর্জি অত্যন্ত চালাক আর লোভী প্রকৃতির। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি যে কেন ওই দর্জি তার মনে মনে পা গুনে চলছিল। কিন্তু ডাকাত দর্জির কাছে পৌঁছলো কি করে? দেখুন, এই যোগাযোগও হতে পারে আর তাদের চালাকিও। তোমার কথাই ঠিক মনে হচ্ছে মর্জিনা। তাহলে সবার আগে আমাদের মুস্তাফা দর্জি ব্যবস্থা করতে হবে, ঠিক না? হ্যাঁ, সত্যি কথা জানবার জন্য আগে আমাদের মুস্তাফা দর্জির সঙ্গে দেখা করতেই হবে। এখন চলো। রাতের অন্ধকারও আমাদের সাহায্য করছে। যেই অর্ধেক রাতের ঘন্টা বাজবে, আমরা এখান থেকে রওনা হব। ইয়া আল্লাহ, দুদিনেই সারা বছরের রোজগার হয়ে গেল। ইয়া আল্লাহ, আজও কাউকে পাঠিয়ে দে। আজ আমি 2 গুণ দাম নেব। আজ 2 গুণ নয়, 10 গুণ দাম মিটিয়ে দেবো তো। গুনে গুনে, হ্যাঁ।
আরে মিয়া, আরে মিয়া, আরে আরে হাত কেন চালাচ্ছ মিয়া? মুখ দিয়ে কথা বলো না। তাহলে সোজাসুজি বলে দাও, তুমি আমাদের বাড়ির ঠিকানা কি কাউকে বলেছিলে? আরে আমি আপনাদের বাড়ির ঠিকানা কাউকে কি করে বলবো? আপনি তো আমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিলেন। মিথ্যে বলছিস, মিথ্যে বলছিস তুই। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে যে তুমি প্রতিটি মোড়ে পা গুনে গুনে চলছিলে। এইভাবে দ্বিতীয়বার নিশ্চয়ই পা গুনে গুনে চলেছো। আর তুমি তুমি কাউকে নিশ্চয়ই আমাদের বাড়ির ঠিকানা বলে দিয়েছো। আমি কাউকে কিছু বলিনি। বলনি? না বলনি? না বলনি? না। একই করছো তোমরা, একই একই। আরে গুন্ডামি করছো তোমরা, একই। প্রথমে এক এক করে তোর জিনিস ভাঙবো, তারপর তোর বাড়ি ভাঙবো, তারপর তোকে আছড়ে আছড়ে মারবো, আছড়ে আছড়ে মারবো। এবার তোর মাথা ফাটাবো। বল, সত্যি বলবি না মাথা ঘুরিয়ে দেবো? বলছি এক্ষুনি বলছি। আমি একটা লোককে তোমাদের বাড়ির ঠিকানা বলেছিলাম, আর সে দরজার উপর নিশানা লাগিয়েছিল। এখন এলে না সোজা রাস্তায়, চলো। দাঁড়ান, একে এখানে ছেড়ে গেলে বিপদ আরো বেড়ে যাবে। একে সঙ্গে নিয়ে চলো। নিয়ে চলো। চলো চলো, এখান থেকে চলো শিগগির। এখন কি করা যায়? চলো। হারুন, হারুন, ওই দরজা কোনটা যাতে তুমি নিশানা লাগিয়েছিলে? সর্দার, আমি সর্দার, ওই দরজাতেও চিহ্ন আছে। সর্দার, ওই দরজাতেও চিহ্ন আছে। সর্দার, ওই দিকে ওই দরজার উপর চিহ্ন আছে। হারুন, ওই দরজা কোনটা যাতে তুমি নিশানা লাগিয়েছিলে? সর্দার, এখানে তো প্রতিটি দরজার উপর একই রকম চিহ্ন, আর প্রতিটি দরজা একই রকম দেখতে। এর মানে শত্রু আমাদের থেকে একটু বেশি বুদ্ধি রাখে। ওই দর্জি, ওই দর্জি, ওই দর্জি ওদের দলে চলে যায়নি তো? ও তোমায় ধাপ্পা দেয়নি তো? হতে পারে সর্দার। তবে চলো ওই দর্জির দোকানেতে।
হ্যাঁ চলুন সর্দার। খুদা, এখানেও এখানেও তারা আমাদের ধোঁকা দিয়ে গেছে, কিন্তু আমি ওদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, মেরে ফেলে দেবো ওদের। হারুন, তুমি তো জানো আমাদের এখানে ব্যর্থতা শাস্তি মৃত্যু। সর্দার সর্দার সর্দার, আমায় ক্ষমা করুন, আমায় 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 ক্ষমা করুন। চোখের সামনে মৃত্যুর নাচ দেখছিস? হ্যাঁ, তুই কি জানতিস না যে তোর এই ব্যর্থতার শাস্তি মৃত্যু? জানতাম সর্দার। তবে তুই এত কাঁচা কাজ করলি কেন? সর্দার, ওদের ওখানে যে মেয়েটা ছিল ও খুবই চালাক, বোধহয় তার জন্যই সব চাল ভেস্তে গেছে। এ তো আমাদের আরো লজ্জার কথা হারুন, আরো লজ্জার কথা। একটা অতি সাধারণ মেয়ে আমাদের সবাইকে বোকা বানিয়ে গেল। হারুন, এ তো সেই মেয়েটা না যাকে তুই পুরস্কার হিসেবে চেয়েছিলিস? হ্যাঁ সর্দার। দুঃখের কথা, বড়ই দুঃখের যে তুই এই মেয়েটিকে তো পেলি না, কিন্তু হ্যাঁ, তুই মৃত্যু নিশ্চয়ই পাবি। না সর্দার, সর্দার আমায় ক্ষমা করে দিন। তুই বোধহয় আমাদের দলের নীতি ভুলে গেছিস। যে খুঁটি মার খায় ওটাকে এক পাশে সরিয়ে দেওয়া হয়, আর যে সিপাহী লড়াই ছেড়ে পালায় তার গর্দন কেটে দেওয়া হয়। এই তো আমাদের দলের নীতি। শুনলি তো হারুন? হ্যাঁ সর্দার। জানিস কি তুই এখন হয়তো শত্রুরা খুশির উৎসব করছে, আমাদের ঠাট্টা করছে আর বলছে যে আসফানিয়া। সবাই যাকে সিংহ ভাবে সে তো একটা নেংটি ইঁদুর। আর এসব তোর জন্য হয়েছে হারুন, তোর জন্য হয়েছে। সর্দার, সর্দার আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করে দিয়ে? খুব ভালো, খুব ভালো। তুই খুব বোকা রে হারুন। আগুনে হাত দিয়ে যদি ভাবিস যে হাত তোর জ্বলবে না, সাপের গর্তে হাত ঢুকিয়ে যদি মনে করিস সাপ কামড়াবে না, হারুন মৃত্যু দূত খোদার হুকুম নয়, আমার হুকুম, মানে আমার হুকুম।
আর আমার হুকুম হলো তোকে মরতেই হবে। সর্দার, আমাকে একবার নয় 1000 বার মারুন, কিন্তু আমার সততাকে সন্দেহ করবেন না। আমায় শুধু বলুন যে আমার দোষটা কোথায়। তোর জন্য আমার সমস্ত তছনছ হয়ে গেল, আর তুই জিজ্ঞেস করছিস তোর কি দোষ? সর্দার, আমি নিজের কাজ খুব চালাকির সঙ্গে করেছিলাম। নিজের প্রাণ বিপদে ফেলে শত্রুর বাড়ি পর্যন্ত পৌঁছেছিলাম। কিন্তু তার ফল কি বেরোলো? কি ফল? শত্রু আমাদের ধারণার থেকে অনেক বেশি চালাক বেরোলো। আর এরপরেও যদি আপনি আমায় দোষী ভাবেন তো মেরে ফেলুন আমায়। আমি খুশি মনে আমার প্রাণ দিয়ে দেবো। চুপ কর!